ইস, আজ তো বাইরে অনেক বৃষ্টি পড়ছে। ওদিকে আমার ক্লাসের ম্যামও হয়তো ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে। আজ তো আমার অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি ছাতাটা নিয়ে স্কুলে চলে যাই। এই, তোকে না বলেছি একদম পড়াশোনা করবি না, সারাদিন শুধু বাড়ির কাজকর্ম করবি, তারপর আবার তুই কোন সাহসে আমার টাকা নষ্ট করার জন্য স্কুলে যাচ্ছিস বলতো? এই, স্কুল যাস না? শোন, ঘরে যা, গিয়ে আমার জন্য গরম গরম খিচুড়ি রান্না কর। যা, যা বলছি। বাবা, আমার মাধ্যমিক পাশ করতে আর মাত্র কটা দিন বাকি। সামনে আমার পরীক্ষাটা হলেই সব ঝামেলা শেষ। দয়া করে তুমি আমাকে এই কটা দিন একটু পড়াশোনা করতে দাও বাবা। তোকে যদি আমি পড়াশোনা করার সুযোগ করে দেই, তবে তো আমি আমার মদ খাওয়ার কোনো টাকাই পাবো না। না না, আমি তো এটা একদমই মানতে পারবো না। বাবা, তুমি দয়া করে একটু মদ খাওয়া বাদ দাও বাবা, আর তুমি দয়া করে আমার প্রতি একটু সদয় হও বাবা। তুমি দেখবে বাবা, আমি পড়াশোনা করে অনেক বড় চাকরি করব আর অনেক টাকা রোজগার করব। সেই টাকা দিয়ে না হয় তখন তুমি যা খুশি তাই করো। এই, এখন আমার কানের কাছে একদম এত প্যান প্যান করবি না তো। যা যা, কথা না বাড়িয়ে গিয়ে রান্না কর। রাজটনা তার কথা শেষ করে টুনির কাছ থেকে তার বই খাতা আর ব্যাগ কেড়ে নেয়। টুনি বাধ্য হয়ে ঘরে গিয়ে খিচুড়ি রান্না করতে থাকে। এদিকে রাজটনা তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর এদিকে টুনি তার স্কুলে চলে যায়। একে কি টুনি, আজ তোমার এত দেরি কেন হলো? তুমি জানো না আজকে আমি তোমাদের পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস নিচ্ছি? তাছাড়া তোমার বই খাতাই বা কোথায়? আর তুমি বা ছাতা ছাড়া কেন ভিজে ভিজে স্কুলে এসেছো বলো তো? সামনে তোমার পরীক্ষা, এর মধ্যে তুমি অসুস্থ হলে কি হবে বলো তো? তুমি কি এসব একবারও ভেবে দেখেছো? ম্যাম, দয়া করে আমাকে আর বকবেন না ম্যাম। আমার এত কিছুর জন্য দায়ী হচ্ছে আমার বাবা। এরপর টুনি ম্যামকে তার সব কথা খুলে বলে। উনি তো দেখছি পিতা নামের কলঙ্ক। এই নাও টুনি কিছু টাকা, এগুলো দিয়ে তুমি ক্লাস শেষে কিছু বই খাতা কিনে নিয়ে যেও। এরপর টুনি ম্যাডামের থেকে টাকাগুলো নেয়, আর তারপর সে ক্লাসে মনোযোগী হয়। এরপর ক্লাসও শেষ হয়ে যায়। এদিকে বৃষ্টি থামার যেন কোনো নামই নেই। টুনি সেই বৃষ্টির মধ্যেই বাড়ির পথে যেতে থাকে। এই যে মেয়ে, আমি যে পড়ে যাচ্ছি, আর একটু পড়ে গেলেই তো আমি মারা যাব। দয়া করে তুমি আমাকে একটু সাহায্য করো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। টুনি এদিক সেদিক তাকাতেই একটা বাঁশের কাটা অংশ দেখতে পায়, আর সেটা নিয়ে এসে টুনি কলা গাছের নিচে দিয়ে কলা গাছটাকে সোজা করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে অনেক ভালো মেয়ে গো। তুমি জানো তো, আমি তোমার মতো অনেক পাখির কাছে সাহায্য চেয়েছি, কিন্তু তারা আমাকে একটুও সাহায্য করেনি। তারা আমাকে মরতে বলেছে। আর দেখো, তুমি আমাকে কত সাহায্য করলে। তুমি যে আমাকে বাঁচিয়েছো গো, তাই আজ থেকে তুমি আমার বন্ধু। ঠিক আছে কলা গাছ, তবে আমি তোমার বন্ধু। এখন তুমি থাকো। ওদিকে বাবা না জানে আমার ওপর কত রেগে আছে। কাল না হয় এসে আমি তোমার সঙ্গে আবারও দেখা করে যাব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, তবে তুমি বাড়িতে ফিরে যাও। এরপর টুনি উড়ে উড়ে তার বাড়িতে ফিরে যায়। ওদিকে রাজুটনা রেগে মেগে আগুন হয়ে বসে থাকে। আমি তোকে বলেছি তুই পড়াশোনা করবি না, তবুও তুই কেন স্কুলে গিয়েছিস বলতো? আজ তো আমি তোকে একদম মেরেই ফেলবো। রাজুটনা টুনির কোনো কথা না শুনে তাকে ভীষণ মারে, আর মেরে আহত করে টুনিকে ঘরে ফেলে রাখে। এখন থেকে তুই এই ঘরে বন্দি থাকবি, বুঝেছিস তো? কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, বুঝেছিস তো? এবারে আমি তো তোকে বিয়েই দিয়ে দেব। বাবা, দয়া করে তুমি এমনটা করো না বাবা। দরজাটা তুমি খুলে দাও বাবা। আমি যে আমার স্বপ্ন পূরণ করতে চাই, এমনটা করো না। খুলে দাও দরজা বাবা। রাজুটনা দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে বৃষ্টিও একদম থেমে যায়। কলা গাছ তার বন্ধুকে দেখতে না পেয়ে মনে মনে ভাবতে থাকে, এ কি, আমার বন্ধু তো আমার সঙ্গে দেখা না করে বসে থাকার মতো পাত্রী নয়। প্রজাপতি, ও প্রজাপতি, তুমি কি দেখো না আমার বন্ধু কেন আমার সঙ্গে দেখা করতে আসছে না? আচ্ছা ঠিক আছে কলাবতী।
প্রজাপতি উড়ে টুনির কাছে যায়, আর টুনি প্রজাপতিকে দেখে ভীষণ খুশি হয়। তারপর টুনি প্রজাপতিকে সব কথা খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দরজা খোলার ব্যবস্থা করে দিচ্ছি। কারণ আমি যে কোনো সাধারণ প্রজাপতি নই, আমি হচ্ছি জাদুই প্রজাপতি। টুনি, এখন থেকে তোমাকে আর কষ্ট করে তোমার বাবার কাছে থাকতে হবে না। এসব কথা বলে কলা গাছ জাদু করে তার সামনে সুন্দর একটা কলা পাতার ঘর প্রকট করে। এখন থেকে তুমি এখানেই থাকবে আর পড়াশোনা করে নিজের স্বপ্ন তুমি পূরণ করবে। তোমাকে অনেক ধন্যবাদ কলাবতী বন্ধু, কিন্তু থাকার ব্যবস্থা না হয় হয়ে গেল, আমি খাবো কি? চিন্তা করো না বন্ধু, এখন থেকে তুমি এই কলাগুলোই খেয়ে থাকবে। টুনি তার স্বপ্ন পূরণের কথা শুনে ভীষণ খুশি হয় আর কলা গাছের নিচে কলা পাতার ঘরে থাকতে শুরু করে আর তার স্বপ্ন পূরণের জন্য লেখাপড়া করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর টুনিও তার পড়াশোনা শেষ করে বেশ ভালো একটা চাকরি পেয়ে যায়। এদিকে টুনির বাবা রাজুটনাও ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মা টুনি, কোথায় কোথায় রে তুই? আমি যে মারা যাচ্ছি, আমাকে একটু সাহায্য কর। কোথায় তুই টুনি? রাজুটনা ঘরের মধ্যে অসুস্থ হয়ে একা একাই কাঁদতে থাকে আর এসব কথা বলতে থাকে। এদিকে প্রজাপতি রাজুটনার ঘরের সামন দিয়ে উড়ে যাচ্ছিল। সে রাজুর সব কথা শুনতে পায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। না না, আমি বেঁচে থাকতে আমার বাবা কখনোই মরতে পারে না। আমি যে আমার বাবার কোনো কিছু হতে দেব না। প্রজাপতি, তুমি চলো চলো আমার সঙ্গে। টুনি প্রজাপতিকে নিয়ে সাথে সাথে রাজুটনার কাছে যায় আর রাজুটনাকে হাসপাতালে ভর্তি করায়। টুনির এমন মহত্বতা দেখে রাজুটনা নিজের সব ভুল বুঝতে পারে। মারে, আমাকে আমাকে তুই ক্ষমা করে দে। আমি যে তোর সঙ্গে অনেক অন্যায় করেছি রে মা। তুমি দয়া করে আর কেঁদো না বাবা। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলো? তাই তো আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি বাবা। রাজুটনা তার মেয়ের কথা শুনে ভীষণ খুশি হয়। এরপর থেকে তারা সবাই একসাথে বসবাস করতে থাকে। তুমি দেখো টুনি, আমাদের এই কষ্টের দিন আর থাকবে না। আজ হয়তো আমরা নুন ভাত খাচ্ছি, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমরা মাংস ভাত খাবো। শুধু একবার আমাকে তুমি গুপ্তধন পেতে দাও, তারপর দেখবে আমরা কত ধনী হয়ে যাই। গুপ্তধন? এই গুপ্তধনের কথা তোমার মাথা থেকে কি বের হবে না টোনা, বলো তো? তোমাকে আমি কতবার বোঝাবো, হ্যাঁ, যে গুপ্তধন বলতে কিচ্ছু নেই। এসবের চিন্তা বাদ দিয়ে অন্য কাজে মন দাও। টুনি, তুমি বিশ্বাস করো বা নাই করো, আমি একদিন ঠিকই গুপ্তধন খুঁজে বের করব। তুমি শুধু একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে আমার সংসার জীবন কেটে গেল। তোমার এই গুপ্তধন পাওয়াও হবে না, আর আমার ভালো খাবার মুখে তোলাও হবে না। বাবা গো, ও বাবা, তুমি এই কোন অকর্মার সঙ্গে আমার বিয়ে দিয়েছো বাবা? কি বললে কি বললে? আমি অকর্মা? এত বড় অপবাদ তুমি আমাকে দিতে পারলে টুনি? আমি আজকেই গুপ্তধনের সন্ধানে বের হব, আর গুপ্তধন না পাওয়া পর্যন্ত বাড়িতেই ফিরে আসবো না। এই আমি বলে দিলাম টুনি। আরে যাও যাও, আমিও দেখি তুমি কোথায় গুপ্তধন পাও। এই গুপ্তধনের নেশাই একদিন তোমাকে বিপদে ফেলবে, এই আমি বলে দিলাম। এদিকে টোনা বাড়ি থেকে বেরিয়ে উঠতে উঠতে একদম বনের শেষ প্রান্তে এসে পৌঁছে যায় আর একা একা বলতে থাকে, আজ সারাদিন আমি এ বন থেকে ও বনে গুপ্তধন খুঁজে বেড়াবো। যদি আমি গুপ্তধন না পাই, তাহলে তো আজ আমি বাড়িতেই ফিরবো না। টুনির প্রতিদিন গুপ্তধন নিয়ে অপমান যে আমার আর সহ্য হয় না। আরে আরে, বনের ওই কোণে একটা পুরানো ভাঙা বাড়ি দেখতে পাচ্ছি। আমি তো শুনেছি ভাঙা পুরনো বাড়িতেই নাকি গুপ্তধন পাওয়া যায়। যাই তো, আমি বরং ওই বাড়ির ভিতরে গিয়ে দেখি। এই বাড়িটার ভেতর ঢুকে তো মনে হচ্ছে এই বাড়িতে কতদিন থেকে কেউ আসেনি। কেমন যেন জঙ্গলে ভরা। ও মা, ঘরের কোণে একটা সোনালী বাক্স। বাক্সটা কেমন জলজল জলজল করছে। নিশ্চয়ই ওই বাক্সে কোনো গুপ্তধন আছে। তা না হলে ওই ভাঙা বাড়িতে ওরকম একটা সোনালী বাক্স কি করে এলো? এই কথা বলেই টোনা সোনালী বাক্সের দিকে এগিয়ে যায়
আর আস্তে আস্তে বাক্সের মুখ খুলতেই টোনা দেখতে পায় একটা কালো কলা গাছের চারা পড়ে আছে। আরে আরে, আমি কি দেখছি? কালো কলা গাছ! খুঁজতে এসেছিলাম গুপ্তধন, আর পেলাম কি না কালো রঙের কলা গাছ। মনে তো হচ্ছে এটা কোনো গুপ্তধন, তা না হলে তো কোনো কলা গাছ এমন কালো হবে না। আর এই বাক্সের ভিতরে এভাবে লুকোনো থাকবে না। যাই যাই, এই কলা গাছটা নিয়ে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এই কথা বলে টোনা বাক্সের ভেতর থেকে কলা গাছটা নিয়ে বাড়িতে চলে যায়। দেখো টুনি, দেখো, আমি গুপ্তধন হিসেবে এক আজব কলা গাছের চারা পেয়েছি। আমি বলেছিলাম না আজ আমি গুপ্তধন আনবই আনবো? দেখেছো তো, ঠিক নিয়ে এসেছি। এই তোমার গুপ্তধন? গুপ্তধন বলতে তো আমরা সোনা দানা বুঝি। আর তুমি কি না আনলে এমন কলা গাছ? সে যাই হোক, কলা গাছ এমন কালো কেন? নিশ্চয়ই এই কলা গাছ অশুভ। ফেলে দাও, ফেলে দাও বলছি। কোনো অশুভ জিনিস এই বাড়িতে ঠাঁই পাবে না, এই বলে দিলাম। এত কষ্ট করে আমি এই গাছটাকে নিয়ে এলাম, আর তুমি কিনা বলছো ফেলে দেব? এই কালো কলা গাছ থেকেই দেখবে রঙিন কিছু পাবে। সরো তো সরো, আমি এক্ষুনি এই কলা গাছটা রোপণ করব। এই কথা বলে টোনা কালো কলা গাছের চারাটা তার আঙিনায় রোপণ করে। আর এভাবেই সেই দিনটা কেটে যায়। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা অ্যান্সার করো 25 প্লাস 25 ইকুয়াল কত হয়। অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। দিন কেটে বনের রাত নেমে আসে। পরের দিন সকালবেলা ওরে ওরে টুনি, দেখে যাও দেখে যাও, আমি তোমাকে বলেছিলাম না এটা কোনো গুপ্তধনের চিহ্ন? এই দেখো, মিললো তো আমার কথা। এই দেখো, এই কালো কলা গাছটা এক রাতের মধ্যে কত বড় হয়ে গেছে। আর এই কলা গাছে আবার রঙিন কলাও ধরেছে। আরে আরে, সত্যিই তো টোনা, এই তো দেখছি কোনো সাধারণ কলা গাছ নয়, এই তো দেখছি রঙিন কলা। এমন রঙিন কলা তো বনের আর কোথাও পাওয়া যায় না। শোনো টুনি, এই রঙিন কলা পেয়ে আমার অনেক লাভ হলো। এই কলা যদি বাজারে বিক্রি করতে পারি তাহলে আমি অনেক টাকা লাভ করতে পারবো। এই রঙিন কলা বিক্রি করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। এই বলে টোনা যেই না রঙিন কলা ছেড়ে অমনি সেই কলার ঝুঁকি থেকে রক্ত পড়তে থাকে। একি একি, আমার ধ্যান এভাবে ভেঙে গেল কেন? তার মানে কি ওই কালো কলা গাছ কেউ পেয়েছে? আর সেই কলা গাছ থেকে আবার রঙিন কলা বেরিয়েছে? না না না, এ কিছুতেই হতে পারে না। ওই রঙিন কলা যে আমার সর্বনাশের কারণ হবে। পরে যদি একবার জানতে পারে কালো কলা গাছ থেকে রঙিন কলা বেরিয়েছে, তবে তো পরি ওই রঙিন কলা দিয়ে আমাকে মেরেই ফেলবে। দেখি তো আমি ওই কালো কলা গাছ কার বাড়িতে আছে। এই কথা বলে ডাইনি তার সামনে থাকা পাত্রে হাত দিতেই টোনা আর টুনির চেহারা ভেসে ওঠে। ও, তার মানে তোদের কাছেই আছে ওই কলা গাছ। আর তার মানে তোরাই কিনা কলা গাছ চুরি করে নিজেদের উঠোনে রোপণ করেছিস। আর তাতে কিনা আমার সর্বনাশের কারণ রঙিন কলা ধরেছে। না না, আমি এক্ষুনি তোদের কাছে গিয়ে ওই রঙিন কলা সহ কলা গাছকে আমি ধ্বংস করব। আর তার সাথে আমি তোদেরও মারবো। আসছি, আমি আসছি। এই কথা বলে ডাইনি টোনা টুনির বাড়ির দিকে রওনা দেয়। আরে আরে টুনি, এ কেমন আজব ব্যাপার ঘটলো? কলা গাছ থেকে রঙিন কলা ছিঁড়তে না ছিঁড়তেই ঝুঁকি থেকে কিনা রক্ত পড়লো। এ কেমন আজব ঘটনা ঘটলো? আমি তো আর কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো পারবি না, আর আমি তোকে বোঝার মতো সময়ও দেব না। আমার কালো কলা গাছের চারা তোরা চুরি করে এনেছিস, তাই না? আমি এবার তোদের ঘাড় মোটকে রক্ত খাবো। ওরে বাবারে বাবা, এখন ডাইনি এখানে এসেছে। ওগো টোনা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই কলা গাছটা কালো, এর মানে নিশ্চয়ই কোনো অশুভ কলা গাছ এটা। এবার দেখলে তো কলা গাছের রঙিন কলার জন্য আমাদের কেমন ডাইনির কবলে পড়তে হলো। ও টোনা, এবার আমাদের কে বাঁচাবে গো? আমি বাঁচাবো তোমাদের। এই এই ডাইনি,
আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম, কবে কেউ কালো কলা গাছটা এনে রোপণ করবে আর তাতে রঙিন কলা ধরবে। তুই পরীদের অনেক চালিয়েছিস, এবার তোর মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। পরে, এই পরে, খবরদার খবরদার বলছি, ওই কলা গাছের রঙিন কলার দিকে এগোবি না, একদম এগোবি না। তুই আমার কোনো ক্ষতি করবি না, এই বলে দিলাম, না হলে আমি তোর পরিরাজ্য ধ্বংস করে দেব। ডাইনি এ কথা বলতে না বলতেই পরি সেই রঙিন কলা গাছ থেকে একটা কলা ছিঁড়ে নেয় আর তা ডাইনির দিকে ঢিল মারে। কলাটি ডাইনির শরীরে লাগতেই ডাইনির পুরো শরীরে আগুন লেগে যায়। তুই এই কি করলি রে? আমি আমি পড়ে গেলাম, চলে গেলাম গো, চলে গেলাম। আমার আমার যে সব শক্তি শেষ হয়ে গেল। এ কথা বলতে বলতেই ডাইনি ভস্ম হয়ে যায় আর টোনা বলে ওঠে, পরি, ভাগ্যিস তুমি সময় মতো এসেছিলে, তা না হলে যে ওই ডাইনি আমাদের মেরেই ফেলতো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব পরি? ধন্যবাদ তো তোমাদের দেওয়া উচিত, এই কলা গাছটা তোমরা ডাইনির সীমানা থেকে নিয়ে আসতে পেরেছো, আর তোমাদের জন্যই তো এই কলা গাছে রঙিন কলা ধরেছে, আর আমিও ডাইনিকে এই কলা দিয়ে মারতে পেরেছি। কিন্তু পরি, এই রঙিন কলার সাথে ডাইনির কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে, আমি তোমাদের সব ঘটনা খুলে বলছি। ওই ডাইনি পরীদের উপর একসময় অনেক অত্যাচার করত, তাই পরীরা বাধ্য হয়ে তাদের সমস্ত শক্তি দিয়ে এই কালো কলা গাছটা প্রকট করেছিল। আর আমরা সবাই ভেবেছিলাম এই কলা গাছ রোপণ করার পর যে রঙিন কলা ধরবে, সেই কলা দিয়ে আমরা সবাই মিলে ডাইনিকে মারবো। কিন্তু ডাইনি ওই কালো কলা গাছের কথা জানতে পেরে কলা গাছটা চুরি করে নিয়ে যায়, আর চুরি করে নিয়ে গিয়ে নিজের আস্তানায় রাখে। আমরা পরীরা কিছুতেই ওই আস্তানা থেকে কিছুতেই কলা গাছটা উদ্ধার করতে পারছিলাম না, আর আমাদের সেই গাছটা তুমি সহজ করে দিয়েছো। ও, এবার আমি সবটা বুঝতে পেরেছি। তা পরি, এই কলা গাছ আর রঙিন কলা যেহেতু তোমার, তবে এই কলা গাছটা তুমি নিয়ে যাও। না না, এই কলা গাছের কাজ শেষ, তোমরা অনেক কষ্ট করে রোপণ করেছো, আজ থেকে এই কলা গাছ যে তোমাদের। তোমরা এই কলা গাছ থেকে রঙিন কলা বিক্রি করে নিজেদের সংসার চালাও, আমার পক্ষ থেকে এটা তোমাদের জন্য উপহার। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর টোনাটুনি পরীর কথায় ভীষণ খুশি হয়। এরপর থেকে তারা রঙিন কলা বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে নিজেদের সংসার চালাতো, আর টুনিও অনেক ভালো ভালো খাবার খেতে পারতো। ফুলপুর গ্রামের পাশে এক বড় জঙ্গল ছিল। ওই জঙ্গলে টোনা আর টুনি নামে এক দম্পতি বাস করত। টোনা টুনির বিয়ে অনেক বছর হয়ে গেছে, কিন্তু টুনি কোনো ছানার জন্ম দিতে পারেনি, আর এই কারণে টোনা টুনির সাথে সব সময় খারাপ আচরণ করত। এমনকি টোনা টুনিকে ধরে মারধরও করত। হে প্রকৃতি মাতা, আমি কি এমন পাপ করেছি? তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। টুনি এসব কথা বলে যখন কাঁদছিল, তক্ষুনি সেই পথ দিয়ে এক তান্ত্রিক উল্লু পেঁচা যাচ্ছিল। আর টুনির এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচা টুনির কাছে আসে। বাছা, তুই প্রকৃতি মাকে এমন ভাবে ডাকছিস, মনে হচ্ছে তুই প্রকৃতি মায়ের অনেক বড় ভক্ত। কিন্তু বাছা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর কিসের এত কষ্ট? এরপর টুনি তার স্বামীর দুর্ব্যবহার এবং তার ছানা না হওয়ার কথা সব উল্লু পেঁচাকে খুলে বলে। শান্ত হ বাছা, শান্ত হ। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, তবে তোর কষ্ট দূর হওয়ার ব্যবস্থা আমি এক্ষুনি করছি রে। এই নে পবিত্র জল, এই জল তুই যেই মনোবাসনা নিয়ে খাবি তাই পূরণ হবে রে। এসব কথা বলে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়, আর টুনি তার সন্তান কামনা করে সেই পবিত্র জল পান করে। আর কিছুদিনের মধ্যেই টুনি গর্ভবতী হয়, আর টুনি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পুরো 7-7টা ডিম দেয়। প্রকৃতি মাতা,
আমি ভীষণ খুশি। অবশেষে আমার কষ্ট আজ দূর হলো। আমি একটা নয়, দুটো নয়, 7টা ডিম দিয়েছি। এবার আমরা একসাথে 7টা ছানার মুখ দেখতে পারবো। কিন্তু এই টোনা আজ কাজ থেকে ফিরছে না কেন? ওর কেন এত দেরি হচ্ছে? টোনাকে ডিম দেখানো না পর্যন্ত আমার তো শান্তি হচ্ছে না। এসব কথা বলে টুনি টোনার জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই টুনির প্রতিবেশীরা তার স্বামীর মৃতদেহ নিয়ে আসে। না, এটা কিছুতেই হতে পারে না। টোনা, তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না। টোনা, আমি আজ ডিম দিয়েছি, আমার ছানাদের না দেখেই আমাদের ছেড়ে চলে গেলে। টোনা, ওঠো টোনা, ওঠো। এটা কিছুতেই হতে পারে না। টোনা, চোখ খোলো টোনা, চোখ খোলো। এভাবেই টুনি টোনার মৃতদেহর পাশে কাঁদতে থাকে। টোনার মৃত্যুর পর টুনি ভীষণ ভেঙে পড়ে। আর কেঁদো না টুনি দিদি, এবার একটু শান্ত হও, সবটা মেনে নাও। কি আর করবে বলো, টোনা দাদা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? তোমার ডিমগুলো তো আছে, তা দিয়ে ছানা ফোটাও তুমি, দেখবে তখন ছানাদের নিয়ে তুমি খুব ভালো থাকবে। সুখী পায়রার কথায় টুনি কিছুটা শান্ত হয় আর টুনি ডিমে তা দিতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায় আর টুনির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় চলে আসে। ও, তেষ্টায় যে গলাটা ফেটে যাচ্ছে, আর থাকতে পারছি না। কিন্তু ঘরে তো এক ফোঁটা জলও নেই, যে জল খেয়ে তেষ্টা মেটাবো আমি। জল খেতে হলে তো সেই নদীর ধারে যেতে হবে। আর এদিকে তো ডিমে ফাটল ধরেছে, আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমার ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। আর এখনই আমার এভাবে জল তেষ্টা পেলো। এভাবে এই ফাটল ধরা ডিমগুলো যদি রেখে যাই, তবে চিলের যদি চোখে পড়ে যায়, তাহলে তো চিল আমার ডিমগুলোকে খেয়ে ফেলবে। তখন তো আমার সর্বনাশ হয়ে যাবে, আর আমার ছানারা পৃথিবীর আলো দেখার আগেই চিলের পেটে চলে যাবে। না, আমি বরং ডিমগুলো আড়াল করে রেখে তবেই জল খেতে যাব। এরপর টুনি বাসার খড়গুলো দিয়েই ডিমগুলো আড়াল করে রাখে আর তারপর জল খেতে চলে যায়। টুনি নদীর ধারে নেমে জল খেতে থাকে আর তক্ষুনি একটি দানবী ঈগল টুনিকে ছোঁ মেরে উড়ে নিয়ে যায়। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি যে আমার বাসায় গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এসেছি। টুনি এভাবে অনেক চিৎকার করলেও কোনো কাজ হয় না। দানবী ওই ঈগল টুনিকে ওর গুহায় নিয়ে যায় আর আটকে রাখে। আহা, টুনি, এত কাঁদিস না তো। আমি এক্ষুনি তোকে খাবো না, বুঝেছিস? আমি তো আজকের খাবার খেয়েই এসেছি, আমি তোকে কাল খাবো। আর এখন তো আমার বিশ্রাম নেওয়ার সময়, বুঝতে পেরেছিস? তাই এখন আর কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়। আমিও ঘুমিয়ে পড়ছি। এরপর দানবী ঈগল ঘুমিয়ে পড়ে আর টুনি ঈগলের বাসায় বন্দি হয়ে যায় আর ভাবতে থাকে সে কি করে ঈগলের গুহা থেকে মুক্তি পাবে। এভাবেই সন্ধ্যা কেটে রাত নেমে আসে আর বৃষ্টি শুরু হয়। ধুর বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন কোথায় যাই? এই তো চুরি করার জন্য জঙ্গলের পাখিরা আমাকে মারধর করে আমাকে তাড়িয়ে দিল। তাই তো বাধ্য হয়ে আমি এই জঙ্গলে এলাম। আর এই জঙ্গলে আসতে না আসতেই এত ঝড় বৃষ্টি শুরু হলো। এই রাতে এত ঝড় বৃষ্টির মধ্যে এখন আমি কোথায় আশ্রয় নেই? আরে ওই তো একটা পুরনো বাসা দেখা যাচ্ছে। দেখি তো ওখানে গিয়ে একটু আশ্রয় জোটে কিনা। এসব কথা চিন্তা করতে করতে শালিক টুনির বাসায় যায়। টুনির এমন খালি বাসা দেখে তো শালিক আরাম করে টুনির বাসায় বসে। যাক বাবা, বাসাটা কত সুন্দর ফাঁকা। এবার তাহলে আমি এখানেই শান্তিতে থাকতে পারবো। ও, মার খেয়ে খেয়ে শরীরটা আমার ভীষণ ব্যথা করছে। এখন আমি শান্তিতে একটু বিশ্রাম করি। এসব কথা বলে শালিক টুনির বাসায় বসে পড়ে আর ঝিমাতে থাকে। আর শালিকের শরীরের তাপে আর খড়কুটোর মাঝে থেকে 7টি ছানা বেরিয়ে আসে আর অনেক কিচিরমিচির করতে থাকে। আরে, এসব ছানা এখানে কোথা থেকে এলো? এরাও কি আমার মতো এই বাসায় আশ্রয় নিতে এসেছে নাকি? না, এদেরকে তো কিছুতেই এখানে আশ্রয় দেওয়া যাবে না। এত ছোট একটা ঘরে 7টা ছানা, এদের জায়গা দিতে গেলেই তো আমি শান্তিতে থাকতে পারবো না। না, আমি কিছুতেই এদের থাকতে দেব না। আর এসব কথা চিন্তা করতে করতে শালিক
টুনির ছানাদের ঝড় বৃষ্টির রাতেই বাসা থেকে বের করে দেয়। আর এর কিছুক্ষণ পর টুনি ঈগলের বাসা থেকে পালিয়ে নিজের বাসায় চলে আসে। আরে আরে, আমার বাসায় তুমি কে? হ্যাঁ, আর তুমি যে আমার বাসায় আছো, তবে আমার ডিম কোথায়? হ্যাঁ, আমি ঈগলের কবল থেকে অনেক কষ্টে মুক্তি পেয়েছি। আর এই তো, এখানেই তো আমার ডিমগুলো ছিল। কোথায় আমার ডিমগুলো? আর আমার ডিমগুলো থেকে তো বাচ্চা ফোটার সময় হয়ে গিয়েছিল। বলো, তুমি আমার ডিমগুলো কি করেছো? উফ, আপদগুলোকে তাড়ালাম, এখন আবার আরেক আপদ এসে জুটলো। এই, কি মিথ্যা কথা বলছো তুমি? এটা তোমার বাসা মানে? মিথ্যা কথা বলছো তুমি, তাই না? এটা আমার বাসা। শালিকের এসব কথায় কান্না দিয়ে টুনি ঘরের মধ্যে তার ডিমগুলোকে খুঁজতে থাকে। আর পুরো বাসা খুঁজেও টুনি তার ডিমগুলোকে দেখতে পায় না। হে প্রকৃতি মাতা, আমার ডিমগুলো কোথায় গেল? আর এই, তুমি আমার বাসায় কি করছো? হ্যাঁ, আর আমার ডিমগুলো কোথায়? জবাব দাও আমায়। আরে, কিসের ডিম? আর কার বাসা? তুমি মিথ্যা বলছো কেন? হ্যাঁ, এটা কিছুতেই তোমার বাসা হতে পারে না, বুঝেছো? এভাবেই টুনি আর শালিক অনেক তর্ক করতে থাকে। আর তর্ক করতে করতে ভোর হয়ে যায়। আর টুনির বাসায় এমন চেঁচামেচি শুনে সুখী পায়রা টুনির বাসায় আসে। আরে টুনি দিদি, এটা আবার কে? আর এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এরপর টুনি সুখী পায়রাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এসব শুনে সুখী পায়রার সাথেও শালিকের ঝগড়া লেগে যায়। এরপর শালিক বাধ্য হয়ে সবটা বলে দেয়। বলে যে সেই তার সাতছানাকে তাড়িয়ে দিয়েছে আর নিজেই বাসাটা দখল করেছে। তোমার কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, সদ্য ফোটা বাচ্চাদের তুমি এভাবে তাড়িয়ে দিয়েছো। তুমি আমায় ক্ষমা করো বোন, আমি বুঝতে পারিনি। চলো, আমরা সবাই মিলে তোমার ছানাদেরকে খুঁজি। এরপর টুনি, শালিক, সুখী পায়রা মিলে টুনির ছানাদের খুঁজতে বের হয়। এদিকে টুনির ছানাগুলো এক গাছের নিচে বসে অনেক কান্নাকাটি করছিল। আর তক্ষুনি সেই দিক দিয়ে সেই উল্লুক তান্ত্রিক পেঁচা যাচ্ছিল। আরে সাতকন্যা, তোরা এখানে কি করছিস? আর আমার দৈব শক্তি তো বলছে তোরা সেই টুনির 7টি ছানা, তবে তোদের এই হাল কেন রে? এরপর টুনির ছোট্ট ছোট্ট 7টি ছানা শালিকের তাড়িয়ে দেওয়ার কথা সমস্ত ঘটনা খুলে বলে। ছানাদের এসব কথা শুনে তান্ত্রিক উল্লু পেঁচার মনে অনেক মায়া হয়। আর তান্ত্রিক উল্লু পেঁচা জাদু করে 7টি ঘর বানায়। আর সাতকন্যাকে 7টি ঘর বানিয়ে দিয়ে তান্ত্রিক উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর তক্ষুনি শালিক, টুনি, সুখী পায়রা সেখানে চলে আসে। 7 ঘরে 7টি কন্যা? টুনি, এরাই হলো তোমার 7টি কন্যা, যাদের আমি বাসা থেকে সেদিন তাড়িয়ে দিয়েছিলাম। এরপর টুনি তার 7 ছানাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। আর টুনি 7 ঘরে 7 ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টোনা, এই টোনা, আমাকে একটু বেড়াতে নিয়ে যাবে? অনেক দিন হলো তুমি আমাকে নিয়ে কোথাও যাও না। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। এরপর টুনি আর টোনা ঘুরতে যায়। এরপর ঘুরতে ঘুরতে তারা একটা সুন্দর পাহাড়ে ওঠে। আরে পা, কি সুন্দর পাহাড়টি, আমার অনেক ভালো লেগেছে টোনা। এরপর টোনা টুনি সেখানে অনেক ঘোরাঘুরি করে। এরপর তারা বাসায় ফিরে আসে। আর এভাবেই কদিন কেটে যায়। টোনা, ঘরে এক ফোঁটাও জল নেই, তুমি বরং বাইরের টিউবওয়েল থেকে আমাকে 1 বালতি পানি এনে দাও। বাইরে যা গরম পড়েছে, এই গরমে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি গো। আচ্ছা ঠিক আছে টুনি। এরপরে টোনা আর কলের পাড়ে গিয়ে নলকূপ থেকে পানি নিতে নলকূপের হাতলটা ভেঙে যায়। এটা দেখে কাকুলি ছুটে সেখানে আসে। হায় 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 রে, এই টোনার বাচ্চা টোনা, এই তুই নলকূপটা এভাবে ভেঙে দিলি? তোর এত বড় সাহস, তুই ইচ্ছে করে ভেঙেছিস তাই না? না না দিদি, আমি ইচ্ছে করে ভাঙিনি, বিশ্বাস করো। আর শোনো দিদি, এই নলকূপ কিন্তু তোমার একার নয়, এটাতে আমারও ভাগ আছে। আমি এই নলকূপের জন্য তোমাকে মাসে মাসে টাকা দেই, তাই না?
এভাবে টোনা আর কাকলি অনেক কথা কাটাকাটি করে আর এরপর সেখানে টুনি চলে আসে। এই কাকলি দিদি, মুখ সামলে কথা বলবে তুমি। তুমি কি এসব বাজে বাজে কথা বলছো আমার স্বামীকে? হ্যাঁ, অন্যের জিনিস নষ্ট করে আবার বড় বড় কথা। এই শোন, আজকেই তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোদের মতো ভাড়াটিয়ের আমার কোনো দরকার নেই। এই বলে কাকলি টোনা আর টুনিকে তার বাড়ি থেকে বের করে দেয়। এরপর টোনা টুনি অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। চারদিকে অনেক রোদ, রোদের তাপে টুনি অনেক অসুস্থ হয়ে যায়। টোনা, আমি আর পারছি না, আমাকে পানি দাও টোনা, পিপাসায় যে আমার বড্ড কষ্ট হচ্ছে। আর একটুখানি কষ্ট করো টুনি। এরপরে টোনা টুনিকে কোলে তুলে সামনের দিকে যেতে থাকে। যেতে যেতে একটা গাছের নিচে টুনিকে বসে রাখে। টুনি, তুমি এখানে একটু বসো, আমি আশেপাশে দেখছি জল পাই কিনা। এরপর টোনা জল খুঁজতে বনের ভিতরে যায় আর গিয়ে দেখে সেখানে একটি নলকূপের পাইপ লাগানো কল পড়ে আছে। আরে, এখানে তো কলপার আছে, কিন্তু এখানে তো কোনো নলকূপ নেই। কিন্তু কি করি? পেয়েছি বুদ্ধি, আমি তো বাঁশের কাজ করতে পারি, তাহলে আমি বাঁশ দিয়ে একটা কল বানাবো। এরপর টোনা বনের ভিতরে গিয়ে ভালো দেখে একটা বাঁশ কেটে আনে আর সেই বাঁশ দিয়ে একটা সুন্দর নলকূপ বানায়। এরপর সেই নলকূপ পাইপওয়ালা কলপারে লাগিয়ে দেয়। এরপর সেই নলকূপ চাপতেই টোনা অনেক অবাক হয়ে যায়। আরে আরে, এ আমি কি দেখছি? সোনার পানি! এ তো অবাক করা কাণ্ড। আরে দেখি তো, আবার চাপ দিয়ে দেখি তো। এরপর টোনা যতবারই চাপ দিচ্ছে ততবারই সোনার পানি বের হচ্ছে। এরপরে টোনা দৌড়ে গিয়ে টুনিকে সেখানে নিয়ে আসে। টুনি এসে এসব দেখে অনেক অবাক হয়ে যায়। টোনা, এই কেমন চমৎকার পানি বলো তো? সোনার আবার কখনো পানিও হয়? ভালোই হলো গো, এই সোনার পানি নিয়ে আমরা এখন আমাদের অভাব ঘুচাতে পারবো। এরপর থেকে সোনার পানির সাহায্যে টোনা টুনি অনেক সুন্দর বাড়ি বানায় আর টোনা টুনির অবস্থারও উন্নতি হতে থাকে। আস্তে আস্তে সোনার পানির কথা বনে ছড়িয়ে পড়ে। একদিন কাকলি দিদি, ও কাকলি দিদি, খবর শুনেছো কিছু? কি খবর শুনবো রে? আমি অনেক ধনী, আমার কোনো খবর শোনার দরকার নেই। সব কি খবর টবর ওসব বাদ দিত। আরে শোনো শোনো, উত্তরের বনে নাকি একটা বাঁশের নলকূপ আছে। হ্যাঁ রে সুখী, তুই এই বাঁশের নলকূপের কথা আমায় বলতে এসেছিস, যেখানে আমার নিজের কত দামি একটা নলকূপ আছে, আর তুই কি না? আরে কাকুলি দিদি, পুরোটা তো শোনো। ওই বাঁশের নলকূপ থেকে সোনার পানি বের হয় গো। কি সব আবল তাবল বকছিস রে? সোনার পানি আবার হয় নাকি? হয় গো হয়, বনের সবাই সিরিয়াল নিয়েছে গো ওখানে, তাই আমিও ভাবছি আমিও সিরিয়াল নেব। এই বলে সুখী চলে যায়। কাকুলি ভাবতে থাকে, সত্যি কি সোনার পানি? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এবার আমিও বদনা নিয়ে সোনার পানি আনতে যাব। এই বলে কাকুলি বদনা নিয়ে সোনার পানি আনতে যায় আর গিয়ে দেখে সেখানে বনের অনেক পাখি বদনা হাতে নিয়ে সোনার পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এরপর কাকুলিও সিরিয়ালে দাঁড়ায়। কাকুলি এক বান্টি কবুতরকে বলে, আচ্ছা বান্টি দাদা, সবাই সোনার পানি নেওয়ার জন্য বদনা কেন এনেছে? বড় বড় বালতি, গামলা, না হয় হাঁড়ি নিয়ে আসতে পারতো। না না, কেউ এখানে প্রয়োজনের চেয়ে বেশি সোনার পানি নিতে পারবে না, এই জন্য তো সবাই বদনা নিয়ে এসেছে। কেন পারবে না? আমাদের যত ইচ্ছে আমরা তত নেব। না না, টোনা আর টুনি তা নিতে দিবে না।
কারণ এখন এই সোনার পানি পড়া নলকূপের মালিক ওরাই। ও আচ্ছা, তাহলে ওই টোনাটুনি এখন এই সোনার নলকূপের পানির দায়িত্বে আছে। দাঁড়া, এসব সব সোনার পানি আমি নিয়ে যাব। কাকুলি এসব মনে মনে বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপর রাত হয়ে যায়। রাতের বেলায় সবাই যখন ঘুমাচ্ছিল তখন কাকুলি চুপি চুপি দুটো বস্তা নিয়ে সেখানে আসে সোনার পানি নেওয়ার জন্য। আর যেই না কাকুলি নলকূপে হাত দেয় তখনই সেখানে একটা পরী প্রকট হয়। এই লোভী মূর্খ পাখি, তোর উদ্দেশ্যটা আমি ঠিক বুঝতে পেরেছি। আমি হলাম পানি পড়ি। ওই টোনাটুনিকে আমি এই সোনার পানি উপহার দিয়েছি, আর তুই অসৎ একটা পাখি হয়ে এই সোনার পানি চুরি করতে এসেছিস। তোর সাহস কি করে হয় সোনার পানি চুরি করার? আমি তোকে শাস্তি দেব, কঠিন শাস্তি দেব আমি তোকে। না পড়ি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না। কাকুলি আর পরীর কথা শব্দে টোনাটুনি বাইরে বের হয়ে আসে। এরপর পরী তাদের সবটা খুলে বলে। শুনে টোনা বলে, পরি, কাকুলি দিদি ওর নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি ওদের ক্ষমা করে দাও। দেখলি তো, তুই একদিন যাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি আজ তারাই তোকে বাঁচাতে চাইছে। তাই আজ আমি তোকে মাফ করে দিলাম। চলে যা, চলে যা তুই এখান থেকে। এরপর কাকুলি সেখান থেকে চলে যায়। আর পরী বলে, টোনাটুনি, আমি তোদের কর্মকাণ্ডে অনেক খুশি হয়েছি। তোদের অন্যদের সাহায্য করা, অপচয় কম করা, ক্ষমাশীল, সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। তোরা এই সোনার পানি দিয়ে সবাইকে এইভাবে সাহায্য করিস। এসব বলে পরী সেখান থেকে চলে যায়। তোমার মতো একটা অপয়া মেয়েকে বিয়ে করে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। আমার মতো একটা মেয়েকে তোমার বউ হিসেবে পেয়েছিলে, এটা তোমার সাত কপালের ভাগ্য। বরং তোমার মতো একটা পাখিকে বিয়ে করে আমার সারা জীবনটাই তছনছ হয়ে গেছে। না তো পারি শান্তি মতো খাবার খেতে, আর না তো পারি নিজের মতো করে কিছু করতে। এতই যখন আমার সাথে থাকার তোমার সমস্যা, তাহলে এখনো আছো কেন? চলে যাও, চলে যাও আমার বাড়ি থেকে। এত বড় কথা বলতে পারলে তুমি? ঠিক আছে, আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাচ্ছি। আর কখনো আমি তোমার এ বাড়িতে ফিরে আসবো না, এই আমি বলে দিলাম। আরে যাও যাও, আবার ওই ঘুরে ফিরে আমার বাড়িতেই আসতে হবে তোমাকে। এছাড়া আর কোথাও তোমার ঠাঁই হবে না। টোনা নিজের রাগ সামনে নিয়ে ঘরের মধ্যে চুপটি করে বসে পড়ে। এদিকে টুনি তার মেয়েকে নিয়ে একটা গাছের ডালে গিয়ে বসে পড়ে। আমার মেয়েটাকে নিয়ে তো আমি আর উঠতে পারছি না। সামনে একটা নদীর পাড়ে একটা বিরাট বড় গাছ দেখা যাচ্ছে। আমি বরং সেখানে গিয়ে খড়কুটো দিয়ে কোনো রকমে থাকার মতো একটা ঘর বানাই। মা, মা, এবার আমরা বাবাকে ছাড়া এখানেই থাকবো। আরে মা, চল তোকে এবার উড়তে শেখাই। না মা, আমি উড়বো না। উড়তে যে আমার ভীষণ ভয় লাগে। একবার যদি নিচে পড়ে যাই তাহলে তো আমি মরে যাব। দূর পাগলি মেয়ে, আমাদের তো উড়তে শিখতেই হবে, আমরা যে পাখির জাত। না, আমি উড়বো না। আমি তোমার পিঠে করে পুরো জঙ্গল ঘুরে বেড়াবো। পাগলি মেয়ে আমার, এখনই যদি আমার কিছু হয়ে যায় তাহলে তখন কি করবি? না মা, তোমার কিচ্ছুটি হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোন, আমাদের ঘরে তো কোনো খাবার নেই, তাই তুই বাসাতেই থাক, আমি এক্ষুনি খাবার সংগ্রহ করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। টুনি মেয়েকে রেখে খাবারের খোঁজে বের হয়। এদিকে একটা বড় ঈগল টুকিকে দেখে ফেলে আর টুকির দিকে ধেয়ে আসে। বানর, তোর এত বড় সাহস! তুই আমার সামনে থেকে আমার মুখের খাবার কেড়ে নিলি। কাজটা কিন্তু তুই একদমই ভালো করলি না। একটা নিষ্পাপ ছানা কখনোই তোর খাবার হতে পারে না। এরপরেও যদি তুই কখনো এই ছানাকে খেতে আসিস তাহলে আমি তোকে টুকরো টুকরো করে খাবো বলে দিলাম। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু কখনো যদি আমি সুযোগ পাই তাহলে এই ছানাকে আমি খেয়েই ছাড়বো।
এই বলে ঈগল চলে যায় আর বানর টুকিকে নিয়ে মনে মনে ভাবতে থাকে, এই ছানাটার মা না আসা অবধি এই ছানাকে আমার পাহারা দিয়ে রাখতে হবে, কারণ ওই দুষ্টু ঈগল যখন তখন আবারও চলে আসতে পারে। বানর টুনির ছানাকে নিয়ে বসেই থাকে। এদিকে হঠাৎ করে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, চারপাশে বিদ্যুৎ চমকাতে থাকে। ঠিক তখনই এক শিকারের তীর এসে টুনির গায়ে লাগে আর টুনি মাটিতে পড়ে যায়। আর সেখানে আগে থেকেই একটা হাতি কলার পাতা খাচ্ছিল। হায় হায়, এই উড়ন্ত পাখির শরীরে তো শিকারের তীর লেগেছে। তুমি চিন্তা করো না পাখি, আমি সুদূর থেকে তোমার জন্য জড়িবুটি নিয়ে আসছি, কেমন? দাঁড়াও হাতি, আমার অন্তিম সময় চলে এসেছে, তাই আমাকে আর জড়িবুটি লাগিয়ে কোনো লাভ নেই। তার থেকে ভালো হয় তুমি আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে। এরপর হাতি তার সুর দিয়ে টুনিকে তুলে নিয়ে টুকির কাছে যায়। এদিকে টুকি তার মাকে আহত অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে থাকে। মা টুকি, তুই আর কাঁদিস না মা, আমি চলে যাচ্ছি, তুই অনেক ভালো থাকিস রে মা। আর হাতি বানর, তোমরা আমার মেয়েটাকে দেখে রেখো, আমার মেয়েটা যে এখনো উড়তেই পারে না। তুমি কোনো চিন্তা করো না টুনি পাখি, তোমার মেয়ের কিচ্ছু হবে না, আমরা ওকে দেখে রাখবো। হাতির কথা শেষ হতে না হতেই টুনি পাখি মারা যায়। মা, মা। কেঁদো না ছোট ছানা, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তো নাকি? হাতি, তুমি টুনির মৃতদেহটা নিয়ে মাটি চাপা দিয়ে এসো। এরপর টুনির মৃতদেহটা মাটি চাপা দেওয়া হয় আর এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। হাতি, আমরা তো বড় বড় প্রাণী, আমরা আমাদের যে কোনো বিপদ মোকাবেলা করে ফিরে আসতে পারি, কিন্তু টুকি তো অনেক ছোট একটা প্রাণী, ও তো তা পারবে না। আমার তো মনে হয় একে কোনো বিশ্বস্ত পাখির কাছে রেখে আসতে হবে। আমার পরিচিত একটা বৃদ্ধ পাখি আছে, টুকিকে বরং তার কাছেই রেখে আসি, চলো। এরপর বানর আর হাতি মিলে ছোট্ট টুকিকে মিনু বৃদ্ধার কাছে রেখে আসে। এদিকে টুনি ফিরে না আসাতে টোনা নতুন আরেকটা বিয়ে করে নেয়, কিন্তু তার ঘরে আর কোনো সন্তান হয় না। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুকি, আমি একটু খেলা করে আসছি ঠাম্মি। ঠিক আছে, তবে বেশি দূর যাস না কিন্তু। টুকি বাইরে খেলতে থাকে। ঠিক তখনই টোনা সেখানে চলে আসে আর টুকিকে দেখে অবাক হয়ে যায়। মা টুকি, তুই কেমন আছিস রে মা? আর তোর মা কোথায়? বাবা, তুমি এতদিন কোথায় ছিলে বাবা? আর তুমি আমাকে খুঁজতে কেন আসোনি? মা যে আমাকে ছেড়ে একেবারে পরপারে চলে গেছে বাবা। এসব তুই কি বলছিস? তোর মা মারা গেছে? হায় হায় রে, শেষবারের মতো আমি আমার টুনিকেও দেখতে পেলাম না, আর আমি আমার টুনির কাছে মাফও চাইতে পারলাম না। এখন এর কেঁদে কি হবে বাবা? বাবা, সময়ের কাছে তুমি সময় করনি। মা রে, আমাকে তুই মাফ করে দিস মা। চল আমার সাথে, আমার বাসায় যাবি। এখন থেকে তুই তোর নতুন মায়ের সাথে থাকবি। টুকি আর কোনো কথা না বাড়িয়ে তার বাবার সাথে চলে যায়। এদিকে টোনার নতুন বউ টুকিকে দেখে ভীষণ খুশি হয়। তুমি আমার জন্য টুকিকে নিয়ে এসেছো? আয় মা আয়, তুই আমার বউকে আয়। টুকিকে পেয়ে তুমি অনেক খুশি হয়েছো? হ্যাঁ টোনা, আমি অনেক খুশি হয়েছি। টুকি আজ থেকে আমার সৎ মেয়ে নয়। মা রে, তুই আমাকে একবার মা বলে ডাক। মা, মা, ও মা। আহারে, আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল। চল এবার তোকে স্নান করিয়ে খাবার খাইয়ে দেই। না, আমি পরে খাবো। ওদিকে যে আমার ঠাম্মি না খেয়ে বসে আছে আর আমার জন্য যে চিন্তা করছে, আমি ঠাম্মির কাছে যাব। তুই কোনো চিন্তা করিস না মা, আমি এখনই তোর ঠাম্মিকে আমাদের বাড়িতে নিয়ে আসছি। এরপর টোনা গিয়ে মিনুকে তাদের বাড়ি নিয়ে আসে। মাসিমা, এবার থেকে আপনি আমাদের সবার সাথেই থাকবেন। তাহলে তো ভালোই হলো, আমাকে আর কষ্ট করে খাবারের খোঁজে যেতে হবে না, আর তার সাথে নতুন একটা পরিবারও পেয়ে গেলাম।
এরপর থেকে সবাই মিলে একসাথে থাকতে শুরু করে আর মুন্নি তার সৎ মেয়েকে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, মা তো মাই হয়, সে আপন হোক বা সৎ হোক, মায়ের ভালোবাসা কখনোই বদলায় না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।